আজ ২৮শে মার্চ ২০২৫ শুক্রবার। দেখুন ঝটপট ১০টা খবরের সংক্ষিপ্তসার। পশ্চিমবঙ্গে বিজেপির পাখির চোখ এখন রামনবমী। রামনবমী উদযাপন ঘিরে রাজ্য জুড়ে বেনজির শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে বিজেপি। রাম রাজনীতির হাত ধরেই হোক বা না ধরেই হোক, বাংলাতেও এখন রামনবমীর রমরমা বেড়েছে। বিজেপি এখানে সরাসরি রামনবমীর কোনো কর্মসূচি নেয়নি ঠিকই, কিন্তু আসন্ন সব দলীয় কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রেই মাথায় রেখে চলছে ৬ই এপ্রিল দিনটাকে। ২০২৬ সালের ভোটের দিকে নজর রেখে একগুচ্ছ রাজনৈতিক হাতিয়ারে শান দেওয়ার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। সেই হাতিয়ার নিয়ে ময়দানে নামা হবে বলে হুঙ্কারও শোনানো হচ্ছে, কিন্তু কবে ময়দানে নামা হবে তার সুনির্দিষ্ট ঘোষণা নেই। কারণ এই রামনবমী, এবারের রামনবমী উদযাপন ঘিরে রাজ্য জুড়ে বেনজির শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে বিজেপি। যদিও প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব সে কথা মানছেন না। রামনবমী আয়োজনে বিজেপির প্রত্যক্ষ ভূমিকা নেই বলেই বরং দাবি করা হচ্ছে। কিন্তু ঘটনা হলো, অন্তত ৩টে বিষয় নিয়ে পথে নামার কথা ঘোষণা করেও সেগুলো রামনবমী না মেটা পর্যন্ত বিজেপি মুলতুবি রেখে দিয়েছে সেই সব কর্মসূচি। গত রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার কৃষ্ণনগরে এবং উত্তর ২৪ পরগনার বাগদায় বেছে বেছে ভোটার তালিকা থেকে হিন্দু নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এই বিষয়ে বিজেপি পথে নামবে বলে সেদিনের সাংবাদিক বৈঠকে শুভেন্দু ঘোষণা করেছিলেন। কিন্তু পথে কবে নামা হবে? শুভেন্দু জানান, রামনবমীর পরে। কৃষ্ণনগর ২ এবং বাগদার বিডিও অফিসে ধর্না হবে, প্রয়োজনে তিনি নিজে সেখানে যাবেন। তিনি আরও জানিয়েছেন, বিডিও অফিসে ধর্নায় কাজ না হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ধর্নায় বসবেন, কিন্তু সবই হবে রামনবমীর পরে। আজ সারা বিশ্বে পালিত হলো রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা। মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি, আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা তো আরও বেশি। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে। সেই বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুম্মাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। আজ রমজানের শেষ শুক্রবার, মর্যাদাপূর্ণ এই দিনটা মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। মুসল্লিদের কাছে এর আলাদা একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এটা রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়। এই দিনে মসজিদে মসজিদে জুম্মার খুতবায় রমজান মাসের ফজিলত এবং ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়ে থাকে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়। প্রতিবারের মতো এবারও মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমা শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা এবং রহমত কামনা করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মূল মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআই বলেছে, বিভিন্ন স্তর থেকে তার কাছে নিয়োগের জন্য অনেক রাজনৈতিক ব্যক্তির সুপারিশ আসত। সেই সুপারিশ অনুযায়ী বেশ কিছু নিয়োগও হয়েছে। যারা এই সুপারিশ করেছেন তাদের নাম হাতে এসেছে, এখন তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বৃহস্পতিবার পার্থ চ্যাটার্জির জামিন মামলায় একথা বলেছে সিবিআই। এদিন সিবিআই বলেছে, নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তাঁর জামাই সম্প্রতি জানিয়েছেন কিভাবে টাকা তোলা হতো। শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে পার্থ চ্যাটার্জির ওএসডি তার গোপন জবানবন্দিতে বলেছেন, দুর্নীতি হয়েছে মন্ত্রীর তত্ত্বাবধানে। কোথায় কি কাগজ যাবে, কার কাছে কোন কাগজ যাবে, তার সবটাই নিয়ন্ত্রণ করতেন মন্ত্রী নিজেই। ওএমআর সিট নষ্ট করে ফেলার নির্দেশও তিনিই দিয়েছিলেন। ফলে এই মামলায় পার্থ চ্যাটার্জিকে তদন্তের জন্য প্রয়োজন রয়েছে। সিবিআই জানিয়েছে, বিধাননগরে শিক্ষা দপ্তরের গুদামঘর থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের মধ্যে নিয়োগ সংক্রান্ত তালিকা বিনিময় হয়েছিল। সেই তালিকাতে অনেক রাজনৈতিক ব্যক্তির নাম আছে যারা নিয়োগের জন্য সুপারিশ করেছেন। সেই নথি থেকেই ৩২১ জন প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছে। তাদের নাম, রোল নম্বরও পাওয়া গিয়েছে। এই প্রার্থী বিনিময় হয়েছিল। এদের মধ্যে অনেকেই চাকরি করছেন। এই প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রার্থীদের জেরা করে অনেক নতুন তথ্য হাতে এসেছে। যে রাজনৈতিক ব্যক্তিদের নাম পাওয়া গিয়েছে
তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী আইপিএস ভারতী ঘোষ, তৃণমূলের মমতা বালা ঠাকুর, তৃণমূলের বিধায়ক শওকাত মোল্লা। নিয়োগ দুর্নীতি মামলায় এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, ফলে এখনই পার্থ চ্যাটার্জির জামিন হলে বহু তথ্য লোপাট হয়ে যাবে। ঈদের ছুটি বাতিল করে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। আচমকা নতুন নির্দেশিকা জারি করেছে হরিয়ানার বিজেপি সরকার। মুসলিমরা স্তম্ভিত। হরিয়ানাতে এবছর ঈদ উপলক্ষে সরকারি কর্মচারীরা ছুটি পাবেন না, কারণ নায়াব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার একটা নতুন নোটিফিকেশন জারি করে ঈদের ছুটি বাতিল করেছে। হরিয়ানা সরকার ঈদকে গেজেটেড হলিডের তালিকা থেকে সরিয়ে এটাকে রেস্ট্রিক্টেড হলিডে ঘোষণা করেছে। অর্থাৎ এখন এই ছুটি ঐচ্ছিক হবে এবং সরকারি দপ্তরগুলোতে কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে। এই সিদ্ধান্তে রাজ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। হরিয়ানার মুখ্য সচিব অনুরাগ রাস্তগির জারি করা একটা চিঠি অনুসারে 31শে মার্চ প্রাথমিকভাবে নির্ধারিত ঈদের ছুটিকে সীমিত ছুটিতে রূপান্তরিত করা হয়েছে। এর আগে 31শে মার্চকে রমজানের সমাপ্তি উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এদিকে হরিয়ানা সরকারের সাম্প্রতিক ছুটির তালিকা সংশোধনের সিদ্ধান্তেও সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। নতুন নোটিফিকেশন অনুযায়ী সরকার এই সিদ্ধান্তের কারণ জানিয়েছে এই বলে যে এবছর ঈদ 31শে মার্চ তারিখে, এর আগে 30শে মার্চ তারিখে রবিবার। এই দিন সমস্ত স্কুল, কলেজ এবং সরকারি দপ্তর বন্ধ থাকবে। এছাড়া 31শে মার্চ আর্থিক বছর 2024-25-এর শেষ দিন, যাকে ফিনান্সিয়াল ইয়ার ক্লোজিং ডে হিসেবে জানা যায়। এই দিন সরকারি বিভাগগুলোতে আর্থিক কাজকর্ম এবং হিসাব নিকাশ মেটানো জরুরি। এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে হরিয়ানার বিজেপি সরকার ঈদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে রাস্তায় নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট এবং লাইসেন্স। শুধু তাই নয়, জরিমানা সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে মুসলিমদের। তাই রাস্তায় বসে নামাজ পড়া চলবে না। আলবিদা জুম্মার দিন কড়া নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশ কর্তা। নির্দেশিকা অনুযায়ী ঈদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নামাজ পড়তে পারবেন না। কোথাও অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে, আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোহাতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়াও যাবে না। বলা বাহুল্য, একদিকে রমজান মাস, তারপর আলবিদা জুম্মার দিন অর্থাৎ রমজানের শেষ জুম্মা। স্বাভাবিকভাবেই বিশেষ এই দিনটাকে কেন্দ্র করে মসজিদে মুসল্লির সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক বেশি হয়। ক্ষুদে থেকে বয়স্ক সকলেই এই দিনে মসজিদে সালাত আদায় করেন। আর বিশেষ এই দিনেই কড়া নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশের পুলিশ। লাইলাতুল কদরের সন্ধানে আল আকসায় 1,80,000 মুসল্লির নামাজ আদায়। রমজানের শেষ দশকে বিশেষ এই সময়ে কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে পবিত্র আল আকসা মসজিদে ইবাদত বন্দেগীর জন্য উপস্থিত হন লাখো লাখো মানুষ। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় এবং মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ট্রাস্টের তথ্য অনুযায়ী বুধবার রাতে সেখানে নামাজ আদায় করেছেন প্রায় 1,80,000 মানুষ। বৃহস্পতিবার 27শে মার্চ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকাসহ দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর হেনস্থা থেকে রেহাই পাননি অনেকেই। মসজিদে প্রবেশের আগে একের পর এক চেকপয়েন্ট মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তল্লাশির কবলে সাধারণ মুসল্লিরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গেট পার হতে হয়েছে মুসল্লিদের, এবং সেই গেট পার হতে গতকাল বিকেল হয়ে গিয়েছিল। পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পড়শি দেশ মায়ানমার। রিক্টার স্কেলে প্রথমটার কম্পনের মাত্রা 7.5 এবং দ্বিতীয়টার কম্পনের মাত্রা 7 বলে জানিয়েছে ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে প্রথম ভূকম্পটার মাত্রা ছিল 7.7 এবং দ্বিতীয়টার মাত্রা 6.4। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে প্রথম কম্পনটা হয় ভারতীয় সময় সকাল 11:50 আর দ্বিতীয় কম্পনটা হয় 12:02। প্রথমটার উৎস কেন্দ্র মায়ানমারের বর্মা প্রদেশের 12 কিলোমিটার উত্তরে অবস্থিত, আর দ্বিতীয়টার উৎস কেন্দ্র মায়ানমারের
লকসকের 151 কিলোমিটার পশ্চিমে। দুটো কম্পনের ক্ষেত্রেই উৎপত্তি স্থল ছিল মাটির 10 কিলোমিটার নিচে। কম্পন এতটাই তীব্র ছিল যে 900 কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। সেখানে ভেঙে পড়ে একটা নির্মীয়মান বাড়ি। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে ভূমিকম্পের জেরে মায়ানমারে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে, কারো প্রাণহানি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। তবে উত্তর থাইল্যান্ডে ট্রেন এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। জরুরি বৈঠকে বসেছেন সে দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটা চুক্তি এবং 8টা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের আজ তৃতীয় দিনে দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি এবং স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুদেশের কালজয়ী সাহিত্য এবং শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে 5টা বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। প্রতিবারের মতো এবারেও পবিত্র রমজান মাসে নিজেদের ফুটবল স্টেডিয়ামে ইফতার অনুষ্ঠান আয়োজন করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব অ্যাস্টন ভিলা। তাদের কমিউনিটি ইফতারে প্রায় 400 জন পুরুষ মহিলা অংশগ্রহণ করেছেন। অ্যাস্টন ভিলা পার্কের ঐতিহাসিক হোল্ড অ্যান্ড স্ট্যান্ড ওপেন ইফতার নামে অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়ে ইফতার করেন। সেটা ছিল বিনামূল্যের ইফতার অনুষ্ঠান আয়োজন করা দাতব্য ইসলামিক সংস্থা রমজান টেন্টের প্রজেক্ট। গোটা রমজান মাস জুড়ে ইংল্যান্ডের যেখানে মুসলিমরা প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, এমন বিভিন্ন জায়গায় গিয়ে ইফতার আয়োজন অনুষ্ঠান পরিচালনা করে থাকে তারা। এমন একটা অনুষ্ঠান আয়োজন করে অ্যাস্টন ভিলার ইডিআই প্রধান শ্যাম ঘাটাওয়ারা বলেছেন, আমাদের ক্লাবটা সবার জন্য অতিথিপরায়ণ পরিবেশ তৈরি করতে চায়। ভাগ করে খাবারের মাধ্যমে রমজানের চেতনা উদযাপন করে অ্যাস্টন ভিলা সকল সংস্কৃতির জন্য একটা আদর্শ স্থান তৈরি করতে চায়। রমজানের শিক্ষা এবং মূল্যবোধকে সম্মান জানাতে এই আয়োজনের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আগাম ঈদ মোবারক।